প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনা চলাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ বিষয় গণিত, প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অলজেব্রা, লেকচার নম্বর 08 এবং আজকে আলোচনার শিরোনাম হচ্ছে ভেক্টর জগৎ। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে ইমেল নম্বর দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আমার সাথে এই ইমেইলের সাহায্যে যোগাযোগ করতে পারবে। শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ফিল্ড কি তা বলতে পারবে, ভেক্টর জগৎ ব্যাখ্যা করতে পারবে, উপজগৎ ব্যাখ্যা করতে পারবে, গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করতে পারবে। অর্থাৎ এই অধ্যায়ে যে উপপাদ্যগুলো আছে, কতিপয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবে। অর্থাৎ সূত্র ব্যবহার করে আমরা কিছু সমস্যা বা অঙ্কের সমাধান করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিনিয়ার অলজেব্রা আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়ব, এই চ্যাপ্টারটা হচ্ছে একটু নতুন তোমাদের কাছে, যা এখন একটু মনোযোগী হয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। কারণ যেহেতু বিষয়টা নতুন, সেজন্য একটু মনোযোগী হলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমরা শিখবো ফিল্ড কাকে বলে। ফিল্ড আসলে ফিল্ড হচ্ছে একটা অশূন্যক সেট। ফিল্ড পড়তে হলে, ফিল্ড বুঝতে হলে তোমাদেরকে বুঝতে হবে রিং, আবার রিং বুঝতে হলে তোমাদেরকে বুঝতে হবে গ্রুপ। তবে আমাদের অনার্স থার্ড ইয়ারে, অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষে আমাদের একটা কোর্স আছে যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। সেখানে এই যে গ্রুপ, রিং, ফিল্ড এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেজন্য আমি এখানে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেহেতু আমাদের ভেক্টর জগৎ পড়তে হলে ফিল্ডের প্রয়োজন আছে। তা আমরা মানে ফিল্ড হচ্ছে একটা অশূন্যক সেট, একটা নন এমটি সেট। এবং সে করে কি, সে প্রথমেই একটি রিং হবে, অর্থাৎ ফিল্ড অবশ্যই রিং হবে। এখন রিং হওয়ার জন্য আবার রিংও একটা নন এমটি সেট, সে রিং হওয়ার জন্য আবার কিছু শর্ত আছে, নির্ধারিত শর্ত আছে। আবার রিং হচ্ছে এক ধরনের গ্রুপ, যেটাকে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ বলি, সেই গ্রুপের জন্য আবার শর্ত আছে। সুতরাং আমরা একটা অশূন্যক সেট নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে, শর্ত যদি সে মেনে চলে তখন সেটা ফিল্ড হবে। তাহলে এখানে তিনটা বিধি মেনে চলে, কি কি দেখি। একটা হচ্ছে গুণনের অভেদের অস্তিত্ব বিধি। এরপরে হচ্ছে গুণনের বিপরীতের অস্তিত্ব বিধি। তারপরে হচ্ছে গুণনের বিনিময় বিধি। এরপরে গুণনের বিনিময় বিধি। এই যে তিনটা বিধি আছে, একটা হচ্ছে অভেদক বিধি, একটা হচ্ছে বিপরীতক বিধি, একটা হচ্ছে বিনিময় বিধি। এই তিনটা সম্পর্কে আমরা আবার পরবর্তীতে আলোচনা করব। সচরাচর উদাহরণ হচ্ছে
সচরাচর যোগ ও গুণন প্রক্রিয়ায় নিম্নলিখিত প্রতিটি সেট এক একটি ফিল্ড, যেমন সকল বাস্তব সংখ্যার সেট আর, এটা একটা ফিল্ড। তারপরে সকল মূলদ সংখ্যার সেট কিউ, এটা হচ্ছে একটা ফিল্ড। তারপর হচ্ছে সকল জটিল সংখ্যার সেট সি, এটা হচ্ছে একটা ফিল্ড। আসলে তোমাদেরকে বলি সেটা হলো যে ফিল্ড, এখানে আমরা ফিল্ড মানে হচ্ছে স্কেলার, এখানে আমাদের ভেক্টর এবং স্কেলার নিয়ে কাজ, সেজন্য এখানে স্কেলার বলতে আমরা ফিল্ডের উপাদানগুলোকে আমরা স্কেলার বলি। তাহলে এখানে স্কেলার বলতে আমরা সাধারণত বাস্তব সংখ্যার সেটটাকে বুঝাবো, আমরা সাধারণত বাস্তব সংখ্যার সেটটা নিয়ে এখানে কাজ করব, সেজন্য ফিল্ড বা স্কেলার বলতে আমরা বাস্তব সংখ্যার সেটকে বুঝবো। এবার হচ্ছে ভেক্টর জগতের সংজ্ঞা। দেখো ভেক্টর জগৎ বুঝতে হলে কি লাগবে? ফিল্ড। ভেক্টর জগৎ হচ্ছে কতগুলি ভেক্টরের সেট, ঠিক আছে? ভেক্টর জগৎ হচ্ছে ভেক্টর নিয়ে গঠিত সেট, যে ভেক্টর যোগ ও স্কেলার গুণন প্রক্রিয়ায় কিছু শর্ত মানে। এখন এই যে ভেক্টর, ভেক্টর মধ্যে আবার কি আছে? উপাংশ আছে। সেই উপাংশগুলো আমরা কিসের সাহায্যে লিখবো? ফিল্ডের সাহায্যে। যখন তোমার একটা ভেক্টর লেখো যে এ ভেক্টর সমান সমান 2i প্লাস 3j মাইনাস 4k, এই যে 2 3 মাইনাস 4 এগুলো কি? এগুলো হচ্ছে স্কেলার। এখন এইগুলো আমরা কোত্থেকে নেব? ফিল্ড থেকে নেব। আর ফিল্ড মানে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস থেকে নেব। এখন ভেক্টরের জগৎকে আমরা সাধারণত ভিএফ দিয়ে লিখি, অর্থাৎ ভিএফ মানে হচ্ছে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এখন নিম্নলিখিত মোট 10টা শর্ত আছে এখানে দেখো। একটা হচ্ছে ভেক্টর যোগের উপরে 5টা শর্ত, আবার গুণের উপরে 5টা শর্ত। এই 5টা শর্ত যদি কোনো সেট ভি মানে, তখন সেটাকে আমরা বলি ভেক্টর জগৎ। এখন দেখি আমরা সেই কি কি শর্ত। এক নম্বর যে বিধিটা সেটা হচ্ছে আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি কি? যে তুমি এই যে ভেক্টর জগৎ থেকে যদি দুটো উপাদান নাও, দুটো ভেক্টর নাও, তাহলে তাদের যোগফলটা ওই ভি এর ভিতরে থাকবে। এটা হচ্ছে আবদ্ধতা বিধি। তারপর হচ্ছে সংযোজন বিধি। এটা হচ্ছে যে তুমি 3টে ভেক্টর নিলা ভেক্টর জগৎ থেকে, তাহলে তাদের যোগফল তুমি এভাবে করো আর এভাবে যোগ করো, যোগফলটা সমান হবে, ব্র্যাকেটটা জাস্ট পার্থক্য। তারপর হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি। অভেদকের অস্তিত্ব বিধিটা কি? সেটা হচ্ছে যে ভেক্টর জগতের ভিতরে এমন একটা উপাদান থাকবে, এমন একটা ভেক্টর থাকবে যাকে অন্য ভেক্টরের সাথে যোগ করলে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। সেরকম ভেক্টর কি? জিরো। জিরোকে যদি আমরা কোনো ভেক্টরের সাথে যোগ করি ইউ প্লাস জিরো, জিরো প্লাস ইউ, তাহলে ওই ভেক্টরই হয়। এই জিরোটাকে বলছি, জিরোটা হচ্ছে শূন্য ভেক্টর, এবং এটাকে বলছি আমরা অভেদক, যোগের অভেদক। তারপর হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। মনে করো তুমি একটা ভেক্টর জগৎ থেকে একটা ভেক্টর নিলা, তাহলে তার বিপরীতে আরেকটা ভেক্টর পাওয়া যাবে, যে দুটোকে যোগ করলে রেজাল্ট হবে আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ জিরো। তাহলে একটা হচ্ছে ইউ, এর বিপরীতে পাওয়া যাবে মাইনাস ইউ, ইউ এবং মাইনাস ইউ যোগ করলে কি হবে? জিরো হবে। তাহলে এই যে 5টা, আরেকটা আছে, আরেকটা টার্ম দেখে নিই, সেটা হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি? সেটা হলো যে আমরা যদি দুটো ভেক্টর নেই ইউভি, তাহলে ইউ প্লাস ভি সমান সমান হবে ভি প্লাস ইউ। এবার হচ্ছে ভেক্টর গুণন প্রক্রিয়ার 5টা শর্ত আছে, ওই একই রকম। প্রথম হচ্ছে যদি আমি একটা স্কেলার নেই, একটা হচ্ছে ভেক্টর নেই, তাহলে স্কেলার এবং ভেক্টরের গুণফলটা ওই ভেক্টর জগতের ভিতরে থাকবে। তারপর হচ্ছে দেখো, আমরা একটা স্কেলার নিলাম, দুটো ভেক্টর নিলাম, এখন ভেক্টর দুটোর যোগফলকে যদি স্কেলার দিয়ে গুণ করি, তাহলে এ ইনটু ইউ প্লাস বি সমান সমান এ ইউ প্লাস এ ভি। এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন বিধি। তারপরে হচ্ছে দেখো, এবার দুটো স্কেলার নিলাম, একটা ভেক্টর নিলাম, দুটো স্কেলারের যোগফলকে একটা ভেক্টর দিয়ে গুণ করলাম, তাহলে এভাবে হয়ে গেল। এগুলো তোমরা একটুখানি বারবার যদি দেখো, তাহলে তোমাদের ভিতরে সেভ হবে। তারপর হচ্ছে দুটো স্কেলার নিলাম, একটা ভেক্টর নিলাম, গুণ করলাম, সংযোজন বিধি। সংযোজন। আচ্ছা, এবার হচ্ছে M5। একটা হচ্ছে দেখো, একটা স্কেলার নিলাম 1 আর ভেক্টর নিলাম, নিয়ে দেখো ইউ ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ইউ সমান সমান ইউ, অর্থাৎ এমন ভেক্টর জগতে এমন একটা ভেক্টর আছে, এমন একটা উপাদান আছে, সরি, মানে স্কেলারের ভিতর থেকে দেখো আমি 1 নিলাম, তুমি যে 1কে যদি কোনো ভেক্টরের সাথে গুণ করো, তাহলে রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের উদাহরণ কি হচ্ছে? ভি আর, ভি কিউ, ভি সি, এরা হচ্ছে ভেক্টর জগৎ। ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, এরকম করে বাহুগুলোর নামকরণ করা হয়েছে। তাহলে ভেক্টর জগৎটা কিন্তু বোঝার জন্য তোমাদেরকে এই 5টা 10টা শর্ত বুঝতে হবে। জাস্ট তোমরা দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে মেল করতে পারো। এখন আমরা উপজগৎ, আমাদের সবচেয়ে
মানে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ হলো উপজগৎ, অর্থাৎ উপজগতের সংজ্ঞা পরীক্ষা আসে এবং উপজগৎ সম্পর্কিত অঙ্কগুলো আসে। আমরা উপজগৎ কাকে বলে? আমরা একটা ভেক্টর জগৎ থেকে তার একটা সাবসেট বা উপসেট নিলাম। তাই একটা ভেক্টর জগতের কি নিলাম? একটা উপসেট নিলাম। উপসেট নেওয়ার পরে সেই উপসেটটা যদি ভেক্টর জগতের সকল শর্ত মানে, তাহলে ওই উপসেটটা হয়ে যাবে উপজগৎ। অর্থাৎ একটা ভেক্টর জগৎ থেকে তুমি একটা উপসেট নিবা, সেই উপসেটটা যদি ভেক্টর জগৎ হয়, অর্থাৎ সে যদি ভেক্টর জগতের সকল শর্ত মানে কি এই যে 10টা শর্ত মেনে চলে, তখন সেই উপসেটটা হবে উপজগৎ। উদাহরণ হচ্ছে উপজগতের যে কোনো ভেক্টর জগৎ নিজেই নিজের উপজগৎ, অথবা শূন্য ভেক্টর দিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যান্ত্রিক মানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা আবার ক্লাসে ফিরে আসলাম। তো আবার আমরা শুরু করছি। তাহলে আমরা এখন উপজগতের দুটো উদাহরণ দেখলাম। একটা ভেক্টর জগৎ নিজেই নিজের উপজগৎ, আর একটা হচ্ছে শূন্য ভেক্টর নিয়ে গঠিত সেট, এইটা হচ্ছে একটা উপজগৎ। এবার হচ্ছে দুটি উপজগতের যোগ। আমরা যদি ভেক্টর জগৎ থেকে দুটো উপজগৎ নেই, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ডব্লিউ, তাহলে তাদের যোগকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো। তাহলে তাদের যোগফলকে আমরা লিখবো ইউ প্লাস ডব্লিউ দিয়ে, এবং ইউ প্লাস ডব্লিউ সমান সমান হচ্ছে স্মল ইউ প্লাস স্মল ডব্লিউ, যেখানে ইউ হচ্ছে ইউ এর এলিমেন্ট, ডব্লিউ হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ এর এলিমেন্ট। এটা খুবই সহজ, কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে দুইটি উপজগতের প্রত্যক্ষ যোগ। দেখো, যোগ এবং প্রত্যক্ষ যোগ, সাম, ডাইরেক্ট সাম। আমরা একটা ভেক্টর জগৎ থেকে দুটো উপজগৎ নিলাম, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ডব্লিউ। এখন এদের ডাইরেক্ট সামকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইউ, তারপরে প্লাসের উপর একটা সার্কেল চিহ্ন, প্লাস দিলে সাম, আর প্লাসের উপরে তুমি যদি একটা মানে এরকম এরকম চিহ্ন দাও যে প্লাসের উপর একটা সার্কেল চিহ্ন, তাহলে আমরা সেটাকে বলবো ডাইরেক্ট সাম। এখন ডাইরেক্ট সাম হওয়ার জন্য শর্ত কি? যে তুমি ভেক্টর জগৎ থেকে একটা উপাদান নিলা, একটা ভেক্টর নিলা ভি, আর উপজগৎ থেকে নিলা একটা উপজগৎ থেকে নিলা ইউ, থেকে নিলা ইউ, ডব্লিউ থেকে নিলা ডব্লিউ। তাহলে ভি সমান সমান ইউ প্লাস ডব্লিউ, এই যে রিলেশনটা, সম্পর্কটা, এটা যদি কেবলমাত্র অনলি ওয়ান উপায়ে লেখা যায়, একটি মাত্র উপায়ে লেখা যায়, তাহলে আমরা এই সামটাকে বলবো কি সাম? ডিরেক্ট সাম, অর্থাৎ ডাইরেক্ট সাম বা প্রত্যক্ষ যোগ। অর্থাৎ এই রিলেশনটা প্রত্যক্ষ যোগের ক্ষেত্রে শুধুমাত্র একবার লেখা যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের সংজ্ঞা এই পর্যন্ত শেষ। আমরা এখন চলে যাব উপপাদ্যে। প্রথমে আমরা দেখো উপপাদ্য কি দেখবো, যে আমরা যদি একটা ফিল্ড স্কেলার নেই ফিল্ড থেকে, আর জিরো ভেক্টর নেই ভেক্টর জগৎ থেকে, তাহলে কে ইন্টু জিরো সমান সমান জিরো হবে। দেখো, ভেক্টর জগতের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে ইউ প্লাস জিরো সমান সমান ইউ প্লাস জিরো সমান সমান জিরো প্লাস ইউ সমান সমান ইউ। এখন যদি আমরা ইউ এর মান জিরো ধরি, দেখো এই যে ভেক্টর জগতের সংজ্ঞা, ভেক্টর জগতের সংজ্ঞা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে এগুলো তোমার বুঝতে কষ্ট হবে। সেই জন্য ইউ প্লাস জিরো সমান সমান জিরো প্লাস ইউ সমান সমান ইউ। এখন যদি আমরা ইউ এর মান জিরো ধরি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো। সরি, আসলে আজকে আমাদের নেটওয়ার্কে অনেক সমস্যা করছে। যাই হোক, আবার শুরু করছি। তাহলে আমরা পাই জিরো প্লাস জিরো সমান সমান জিরো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে জিরো প্লাস জিরো সমান সমান জিরো। এরপরে উভয়কে যদি আমরা কে দ্বারা গুণ করি, মানে কে স্কেলার দিয়ে গুণ করি, তারপরে আমাদের দেখো এখানে লিখতে পারি কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো, অর্থাৎ এটা কোন সূত্র? কে ইন্টু ইউ প্লাস বি সমান সমান কে ইন্টু ইউ, কে ইন্টু ভি, যেটা আমাকে বলি ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন সূত্র। এবারে কি করব? আমরা উভয় পক্ষে আমরা
মাইনাস কে ইন্টু জিরো যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা সংযোজন বিধি অনুযায়ী দেখো এই দুটো আমরা একসাথে নিলাম, এই দুটো নেওয়ার পরে দেখো এটা যদি আমরা ইউ মনে করি, এটা যদি আমরা ভি মনে করি, ইউ মাইনাস ইউ কত হয়ে যাবে? জিরো। ডান পাশেও কি হবে? ইউ মাইনাস ইউ জিরো হয়ে যাবে। তাহলে এখানে জিরো, ইউ প্লাস জিরো সমান সমান আবার জিরো। সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে কে ইন্টু জিরো সমান সমান জিরো। তবে এখানে ডিটেলস প্রমাণ করা হয়েছে, তোমরা যদি একটু দেখো আশা করি তোমরা এটা পারবে। এবারে আমরা আরেকটা উপপাদ্য দেখবো, ছোট ছোট কয়েকটা উপপাদ্য আছে। সেটা হচ্ছে যে কে ইন্টু ইউ সমান সমান যদি জিরো হয় তাহলে কে সমান জিরো হবে অথবা ইউ সমান সমান জিরো হবে। তাহলে আমরা ধরলাম কে ইন্টু ইউ সমান সমান জিরো এবং আমাকে প্রমাণ করতে হবে কে জিরো হবে অথবা ইউ জিরো হবে। শুরুতে আমরা ধরে নিলাম যে কে এর মান জিরো হবে না। কে এর মান যদি জিরো না হয় তাহলে কি হবে দেখো, ওয়ান বাই কে, এটা ওয়ান বাই কে মানে কে ইনভার্স কি পাওয়া যাবে জানো? কে ইনভার্স পাওয়া যাবে জানো কে ইনভার্স কে সমান সমান 1, অর্থাৎ এই কে 1 বাই কে এটার গুণফল কি হয়ে যাবে 1, যেহেতু এটা কি, এটা হচ্ছে একটা স্কেলার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমরা জানি ইউ সমান সমান 1 ইন্টু ইউ। এটা কিন্তু আমাদের কোথায় আছে? এটা আছে আমাদের ওই যে ভেক্টর জগতের 10 নম্বর যে শর্ত সেখানে আছে। এরপরে দেখো 1 সমান সমান আমরা কি লিখতে পারি? কে ইনভার্স কে। এবার এই কে আর ইউ একসাথে নিলাম, কে ইনভার্সটাকে বাইরে রাখলাম, এই যে আমাদের সংযোজন বিধি অনুযায়ী। এখন দেখো কে ইউ সমান সমান আমরা কি বলেছি? কে ইউ হচ্ছে 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে কে যদি 0 না হয় তাহলে আমাদের কার মান 0 হবে? কে যদি 0 না হয় তাহলে অবশ্যই ইউ এর মান 0 হবে। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্র আমরা ধরে নিলাম যে কে ইন্টু ইউ সমান সমান 0 এবং ইউ নট ইকুয়াল টু 0। এবার দেখো যদি আমরা প্রমাণ করবো কিন্তু কে ইকুয়াল টু 0, আমরা ধরলাম যে যদি সম্ভব হয় আমরা ধরলাম কে 0 হবে না, তাহলে কে ইনভার্স পাওয়া যাবে ঠিক আগের মতো আমরা যে কাজটা করি সেটা আবার রিপিট করলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ কে যদি 0 না হয় সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ইউ ইকুয়াল টু 0। কিন্তু ইউ ইকুয়াল টু 0 হতে পারবে না, কারণ আমরা শর্তে ধরে নিয়েছি ইউ 0 হতে পারবে না। যেহেতু ইউ 0 হতে পারবে না অতএব কে ইজ নট ইকুয়াল টু 0 এটা হতে পারবে না। তাহলে কি হবে? অবশ্যই কে ইকুয়াল টু 0 হবে। এগুলো হচ্ছে লজিক দিয়ে প্রমাণ করা হয়েছে, তোমরা বারবার পড়লে আশা করি পারবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা আরেকটা উপপাদ্য দেখব। সেটা হচ্ছে যদি ভেক্টর জগৎ ভি একটি ভেক্টর জগৎ, আমরা যদি একটা স্কেলার নেই এফ থেকে এবং একটা ভেক্টর নেই ইউ থেকে, তাহলে কে ইন্টু মাইনাস ইউ সমান সমান মাইনাস কে ইন্টু ইউ সমান সমান মাইনাস কে ইউ আমরা পাই। দেখো কে ইন্টু 0 সমান সমান 0 আমরা প্রথমেই প্রমাণ করেছিলাম, আজকে প্রথম উপপাদ্য। এরপরে দেখো 0 পরিবর্তে আমরা লিখতে পারি ইউ প্লাস মাইনাস ইউ, কারণ আমরা জানি ইউ প্লাস মাইনাস ইউ ইকুয়াল টু 0, বিপরীতক বিধি। তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ ল কে ইন্টু ইউ কে ইন্টু মাইনাস ইউ। এখন উভয় পক্ষে কি যোগ করবো? মাইনাস কে ইউ যোগ করবো। যোগ করার পরে কি হচ্ছে দেখো, এই যে মাইনাস কে ইউ উভয় পক্ষে যোগ করে দিলাম। ডান পাশে যেহেতু 0 যোগ আছে সেই জন্য 0টা বাদ, ইউ প্লাস 0 সমান সমান ইউ। আর এখানে আমরা কি করলাম? এই যে এখানে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা একসাথে নিলাম। আর এখানেও ঠিক একই সূত্র, মাইনাস ইউ প্লাস ইউ 0, আবার 0কে যোগ করলে একটা রেজাল্ট থাকবে। প্রমাণগুলো কিন্তু মানে তুমি যদি একটু চিন্তা করো তাহলে সহজেই বুঝতে পারবে। এটা আমরা 1 নম্বর সম্পর্ক বা সমীকরণ দিলাম। এবার দেখো আরেকটা প্রমাণ, আমরা জানি যে 0 ইন্টু ইউ সমান সমান 0। তাহলে 0-র পরিবর্তে এখন লিখতে পারি কে প্লাস মাইনাস কে ইকুয়াল টু 0। আমাদের দেখবা যে বইয়ের ভিতরে একই সাথে 5টা উপপাদ্য আছে। ওকে, 5টা উপপাদ্যের মধ্যে আমি 3টা এখানে প্রমাণ করে দিয়েছি, বাকি যে দুটোর মধ্যে একটা হচ্ছে এটা 0 ইন্টু ইউ সমান সমান 0। তাহলে 0 পরিবর্তে কে প্লাস মাইনাস কে,
এখন আমার ইউ দিয়ে গুণ করে দেবো ঠিক আগের মতো। আমাকে গুণ করেছি লেফট থেকে, এখন গুণ হচ্ছে রাইট থেকে। যেমন এখানে ইউটা কোথায় আছে, এটা রাইটে আছে, আগে ছিল লেফটে। এবারে আমরা মানে কে লেফটে ছিল, উহাকে মাইনাস কে ইউ যোগ করে একইভাবে যদি তুমি সমাধান করো, মাইনাস কে ইউ যোগ করে দিলাম এবং এই দুটোকে একসাথে নিলাম, মাইনাস ইউ প্লাস ইউ ইকুয়াল টু 0। এভাবে যদি আমরা করি ইউ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা একইভাবে রেজাল্ট পাই। তাহলে 1 এবং 2 থেকে আমরা দেখাতে পারি যে আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে সেই রেজাল্টটা আমাদের চলে আসলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট ছোট 3টা প্রমাণ এখানে দেখলাম। এই 3টা প্রবলেম আমাদের জন্য মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের জানার জন্য প্রয়োজন। তোমরা বাসায় ভালোভাবে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের ভেক্টর জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে এটা, সেটা হলো আমরা এটাকে বলি উপজগতের মৌলিক উপপাদ্য। একটা সেট, ভেক্টর জগতের একটা সেট, ভেক্টর জগৎ থেকে আমি একটা সাবসেট নিলাম বা উপসেট নিলাম, ওই উপসেটটা যদি ভেক্টর জগৎ হতে হয়, সেটটা যদি উপজগৎ হতে হয়, উপজগৎ মানে কি, ভেক্টর জগৎ। একটা উপসেট যখন ভেক্টর জগৎ হবে তখন তার নাম হবে উপজগৎ। একটা ভেক্টর জগতের কোনো একটা উপসেট নিলাম, সেই উপসেটটা যদি ভেক্টর জগৎ হয় তখন সেটাকে বলবো আমরা উপজগৎ। তাহলে কোনো ভেক্টর জগতের একটা সাবসেট বা একটা উপসেট উপজগৎ হবে। আর উপজগৎ হওয়ার জন্য বা ভেক্টর জগৎ হওয়ার জন্য শর্ত কয়টা, ওই যে 5টা 10টা। কিন্তু এখানে থিওরেম বলছে যে এই 3টে শর্ত যদি মানে তাহলে একটা উপসেট কি হয়ে যাবে, উপজগৎ হবে। তো বাকি 7টা কোথায় গেল? যেহেতু সে হচ্ছে উপসেট, উত্তরাধিকার সূত্রে বলো আর যাই বলো, যে ভেক্টর জগতের থেকেই তাকে নেওয়া হয়েছে, সেই জন্য বাকি শর্তগুলো অটোমেটিক সে মানবে। মানে এগুলো হচ্ছে আমাদের প্রমাণিত যে 3টা শর্ত যদি সে মানে তাহলে কি হয়ে যাবে, উপজগৎ হবে। প্রথম শর্ত, এটা বলি আমরা নন এমটি, ফাঁকা সেট হবে না, অর্থাৎ এটাকে এরভাবে বলা হয় যে 0 ভেক্টর কমপক্ষে তার মধ্যে থাকবে। তারপর হচ্ছে 2 নম্বর সেটটাকে আমরা বলি ভেক্টর এডিশন, যে তুমি দুইটা সেট থেকে দুটো ভেক্টর নিবা, দেখবা যে তাদের যোগফলটা ওই সেটের ভিতরে আছে, যেটাকে আমরা বলি আবদ্ধতা বিধি। তাই এটা হচ্ছে ভেক্টর এডিশন। আর 3 নম্বর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে তুমি একটা স্কেলার নিবা আর একটা ভেক্টর নিবা, একটা স্কেলার নিবা আর একটা ভেক্টর নিবা, স্কেলার এবং ভেক্টরের গুণফলটাও ওই সেটের ভিতরে থাকবে। তাহলে 1 নম্বর শর্ত কি, একটা নম্বর শর্তটার নাম হচ্ছে নন এমটি, নন এমটি। 2 নম্বর শর্তটা কি, 2 নম্বর শর্ত হচ্ছে ভেক্টর এডিশন, 3 নম্বর শর্তটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা এখন থিওরেমটা দেখি। সেটা হচ্ছে মনে করি এখানে কিন্তু দেখো যদি এবং কেবল যদি আছে, অর্থাৎ এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ডব্লু উপজগৎ হবে যদি এই 3টে শর্ত মানে, আর উল্টো হচ্ছে যদি এই 3টে শর্ত মানে তাহলে উপজগৎ হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে সে প্রথম শর্তটা মানে, অর্থাৎ ডব্লু উপসেটটি নিম্নে, প্রথমে ধরে নিচ্ছি যে ডব্লু উপসেটটি 3টে শর্ত মানে, ঠিক আছে। তাহলে 3টে শর্ত আমাদের দেওয়া আছে, এটাও দেখে দেখে লেখা। সেটা হচ্ছে এই যে 3টা শর্ত দেয়া আছে আমাদের থিওরেমের মধ্যে, সেই 3টা শর্ত মানে 1 নম্বর নন এমটি, 2 নম্বর ভেক্টর এডিশন, 3 নম্বর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আমরা এটা ব্যাখ্যা করেছি। এখন দেখো আমরা কি লিখতে পারি, তাহলে আমরা প্রমাণ করব যে ডব্লিউ উপসেটটি ভিএফ এর উপজগৎ হবে। এখন দেখো 1 নং এর সাহায্যে, 1 নম্বরে কি বলছে, 1 নম্বর বলছে ডব্লিউ ফাঁকা না। ফাঁকা না মানে কি, তার মধ্যে কমপক্ষে 0 ভেক্টরটা আছে। তাহলে সেই জন্য 1 নং এর সাহায্যে আমরা বলতে পারি যেহেতু সে ফাঁকা সেট না, ফাঁকা সেট না অর্থ হচ্ছে যে তার মধ্যে 0 ভেক্টর আছে। 2 নং এর সাহায্যে দেখো 2 নম্বরে কি বলছে, তুমি একটা ভেক্টর নিলা ইউ আর একটা নিলা 0, তাহলে ইউ প্লাস 0, 0 প্লাস ইউ, যেভাবেই লেখো দুইটি ভেক্টরের যোগফল কোথায় থাকবে, হ্যাঁ ডব্লিউ এর ভিতরে থাকবে। তাহলে দেখো এখানে ইউ প্লাস 0 সমান সমান 0 প্লাস ইউ সমান সমান ইউ লেখা যায়, ইউটা ডব্লিউ এর ভিতরে আছে। এটা হচ্ছে অভেদক বিধি।
যে জিরোকে কারোর সাথে যোগ করা, সেটা হচ্ছে অবেদক বিধি। 3 নং থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি এখান থেকে নেই স্কেলারের মান যদি -1 নেই, আলফা মানে স্কেলার, স্কেলার মানে -1 নেই, তাহলে -1 ইন্টু ইউ সমান মাইনাস ইউ, এটা ডব্লিউ এর ভিতরে আছে। ইউ আছে কোথায়, ইউ আছে ডব্লিউ এর ভিতরে, মাইনাস ইউ আছে ডব্লিউ এর ভিতরে, তাহলে ইউ প্লাস মাইনাস ইউ সমান কত হয়ে যাচ্ছে 0। তাহলে ইউ প্লাস মাইনাস ইউ ইকুয়াল টু 0, এটা হচ্ছে অবেদক বিধি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো ভেক্টর ডব্লিউ এর ভিতরে আছে এবং সে অবেদক বিধি মানে এবং বিপরীতক বিধি মানে। এই অবেদক বিধি বিপরীতক বিধি যদি মানে এবং জিরো ভিতরে ডব্লিউ এর ভিতরে থাকে, তাহলে অন্য যে শর্তগুলি আছে ভেক্টর জগৎ হওয়ার, উপজগৎ হওয়ার, দেখো এখানে সেটা আমরা লিখে দিয়েছি। যেহেতু ডব্লিউ একটি ভিএফ এর উপসেট, সুতরাং ভেক্টর জগতের অবশিষ্ট বিধি বা শর্তসমূহ সহজেই সিদ্ধ করবে। কারণ কি যেহেতু সে হচ্ছে একটা উপসেট, সে কারণে সে বাকিগুলো কি করবে, সিদ্ধ করবে। এর ফলে ডব্লিউ একটি ভিএফ এর উপজগৎ হবে। এই কথাটা আমি আবার রিপিট করি, কারণ অল্প কথায় অনেক কিছু বলা হয়েছে। সেটা হচ্ছে, প্রথম তুমি খেয়াল করো, ডব্লিউ হচ্ছে ভি এর একটা উপসেট। উপসেট হওয়ার কারণে এখানে আমাদের অবেদক বিধি সে মানলো, তারপরে কি মানলো, বিপরীতক বিধি মানলো, এবং জিরো ভেক্টর তার ভিতরে আছে। এছাড়া আমাদের যে বাকি শর্তগুলো আছে, সংযোজন বিধি বলো, তারপরে হচ্ছে আমাদের সংযোজন বিধি, তারপরে হচ্ছে আবদ্ধতা বিধি, এই যে ডিস্ট্রিবিউটিভ ল, বিভাজন বিধি, অন্য যতগুলো শর্ত আছে, বিধি আছে, সবগুলো মানবে। কারণ কি, যে এই অবেদক বিধি এবং বিপরীতক বিধি যেহেতু সে মানছে, বা এগুলো সে মানবে। কেন মানবে আমরা ধরে নিতে পারছি, কারণ হচ্ছে যে ডব্লিউটা হচ্ছে ভি থেকেই তৈরি, অর্থাৎ ভি এর একটা উপসেট। এরপরে আমরা দেখো বিপরীত ক্রমে মনে করি ডব্লিউ, এবার আমি ধরবো কি, ডব্লিউ হচ্ছে একটা উপজগৎ। আচ্ছা, ডব্লিউ যদি উপজগৎ হয় তাহলে কি হবে বলো, তাহলে আমরা দেখাবো যে 3টে শর্ত মানে। ডব্লিউ যদি উপজগৎ হয় তাহলে সে ডব্লিউ একটা, যেহেতু উপজগৎ, সে অবশ্যই একটা ভেক্টর জগৎ, এবং সে কি করবে, ভেক্টর জগতের সকল শর্ত মানবে। যেহেতু সকল শর্ত মানবে, সে সকল শর্তের মধ্যে কি আছে, আমাদের এই 3টা শর্ত আছে, অতএব সে 3টা শর্ত মানবে। যেমন এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ভেক্টর নন এমটি, এটা হচ্ছে ভেক্টর এডিশন, এটা হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে বদ্ধতা বিধি বলছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ভেক্টর জগতে যে 10টা শর্ত আছে সেখান থেকে চলে আসবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে ডব্লিউ যদি উপজগৎ হয় তাহলে এই 3টে শর্ত মানবে, আবার এই যদি 3টে শর্ত মানে তাহলে সে উপজগৎ হবে। তাহলে আমাদের এখানে প্রমাণটা শেষ হয়ে গেল। তোমরা একটু বারবার যদি পড়ো তাহলে বুঝতে পারবে, আগে সংজ্ঞাগুলো পড়ে নিবে। এবার আমরা আরেকটা সহজ উপপাদ্য দেখবো, সেটা হচ্ছে যে ভেক্টর জগৎ থেকে আমরা 2টা উপসেট নিলাম, একটা হচ্ছে উপজগৎ নিলাম, ভেক্টর জগতে 2টা উপজগৎ নিলাম, একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে টি। তা ভেক্টর জগতের 2টো উপজগৎ, একটা হলো এস আর একটা হচ্ছে টি। আমরা দেখাবো এস এবং টি যদি উপজগৎ হয় তাহলে তাদের ইন্টারসেকশনও কি হবে, উপজগৎ হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এস ও টি উপজগৎ। যদি এস এবং টি উপজগৎ হয়, এইমাত্র কিন্তু আমরা যে 3টা শর্ত বলেছি, যে নন এমটি, অর্থাৎ এস এর মধ্যে জিরো ভেক্টর থাকবে, টি এর ভিতরে জিরো ভেক্টর থাকবে। তা জিরো যদি এস এর, যেহেতু এস উপজগৎ, এস এর মধ্যে জিরো ভেক্টর থাকবে, যেহেতু টি উপজগৎ, অতএব টি এর মধ্যে জিরো ভেক্টর থাকবে। অতএব এখান থেকে আমরা বলতে পারি জিরো ভেক্টরটা এস এবং টি এর ইন্টারসেকশনের মধ্যে থাকবে। এর অর্থ কি, যে এস ইন্টারসেকশন টি এর মধ্যে আমরা একটু উপাদান তো দেখাতে পেরেছি, সেজন্য বলবো এস ইন্টারসেকশন টি ফাঁকা সেট নয়। এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে ইউভি এস ইন্টারসেকশন টি এর ভিতরে আছে এবং আলফা বিটা কোথায় আছে, ফিল্ডের ভিতরে আছে, এফ এর ভিতরে আছে। আলফা বিটা হচ্ছে স্কেলার। তাহলে দেখো ইউভি যদি এস ইন্টারসেকশন টি এর ভিতরে থাকে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ইউভি এস এর ভিতরে আছে এবং ইউভি টি এর ভিতরে আছে। তাহলে তুমি দেখো আমরা লিখতে পারি কি, এস যেহেতু একটা উপজগৎ, ইউভি এস এর ভিতরে আছে, আলফা বিটা এফ এর ভিতরে আছে, অর্থাৎ এটা হচ্ছে, এরা হলো স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। তা একসাথে দেখানো হয়েছে আলফা ইউ স্কেলার মাল্টিপ্লিকেশন, বিটা ভি স্কেলার মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে আলফা ইউ প্লাস বিটা ভি, এটা হচ্ছে ভেক্টর এডিশন। অর্থাৎ ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন দুইটাকে একসাথে দেখানো হয়েছে।
অর্থাৎ আমার এর আগে যে উপপাদ্যটা পড়েছি সেখানে আমাদের তিনটা শর্ত ছিল 1 2 3, এখানে 2 এবং 3 একসাথে দেখানো হয়েছে। ঠিক তেমনি টি এর ক্ষেত্রে তুমি লিখতে পারো, যেহেতু টি একটি উপজগৎ, ইউ ভি টি এর ভিতরে আছে, অতএব এবং আলফা বিটা এর ভিতরে আছে, আলফা ইউ বিটা ভি টি এর ভিতরে আছে। তা দেখো আলফা ইউ বিটা ভি এস এর ভিতরে আছে, আলফা ইউ বিটা ভি টি এর ভিতরে আছে, অতএব আমরা বলতে পারি আলফা ইউ প্লাস বিটা ভি এস ইন্টারসেকশন টি এর ভিতরে আছে। তাহলে দেখো আমাদের শর্ত কি কি প্রমাণ করলাম। প্রথমে প্রমাণ করলাম যে এটা হচ্ছে এস ইন্টারসেকশন টি নন এমটি। তারপর আমরা দেখাইলাম এখানে একসাথে স্কেলার মাল্টিপ্লিকেশন এবং ভেক্টর এডিশন। তাহলে তিনটা শর্তই মানলো, অতএব আমরা বলতে পারি এস ইন্টারসেকশন টি হবে ভিএফ এর একটি উপজগৎ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের সংজ্ঞা এবং উপপাদ্য এখানে শেষ হয়ে গেল। আমরা এখন ছোট ছোট দিয়ে একটা অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা দেখো, আমাদের দেখাবো এস ইকুয়াল টু এ বি সি ডি। দেখো এখানে এখানে কয়টা কম্পোনেন্ট আছে? 4টা কম্পোনেন্ট। অতএব এটা কোথায় আছে? R4 এ আছে। ওই যে Rn আমরা পড়েছি, Rn Cn ওখানে। এখানে 4টা কম্পোনেন্ট, সেজন্য R4 এ আছে। এবং এই এস সেটটা কি শর্ত মানে 2a - 3b + 5c - d = 0। অর্থাৎ প্রথম কম্পোনেন্টকে 2 দ্বারা গুণ, দ্বিতীয় কম্পোনেন্টকে 3 দ্বারা গুণ -3 দ্বারা গুণ, তৃতীয় কম্পোনেন্টকে 5 দ্বারা গুণ এবং চতুর্থ কম্পোনেন্টকে -1 দ্বারা গুণ = কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই শর্তটা মানে এস সেট। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এস সেটটা হচ্ছে এই R4 এর একটা উপজগৎ। এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উপজগৎ হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। আমরা দেখাবো সেই 3টা শর্তই সে মানে। প্রথমে হচ্ছে জিরো ভেক্টরটা এস এর ভিতরে আছে, আমরা দেখাবো। তাহলে R4 থেকে যদি আমরা একটা জিরো নেই, তাহলে জিরো সমান সমান কয়টা জিরো হবে? 0 0 0, মানে এইগুলো কিন্তু ভেক্টর। ভেক্টর জিরো সমান সমান হচ্ছে 4টা কম্পোনেন্ট আসলো জিরো। তাহলে জিরো সমান সমান জিরোটা কোথায় আছে? এস এর ভিতরে আছে। কারণ তুমি যদি এই যে এই এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, ডি এর মান 0 বসাও, এই যে আমাদের প্রদত্ত শর্ত, তাহলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারলাম? যে এস একটি অশূন্যক সেট। কারণ কি? এস এর ভিতরে জিরো ভেক্টর আছে। এবার আমরা কি করব? এখন আমরা যে দুটো ভেক্টর নেব, ইউভি এস থেকে দুটো ভেক্টর নেব, যেখানে ইউ সমান সমান কত? ইউ সমান সমান a1 b1 c1 d1। এই যে এবিসিডি এটার সাথে মিলাই নিতে হবে, তাহলে করতে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে বি সমান সমান a2 b2 c2 d2। এখন তুমি দুটোকে যোগ করো, মানে এখানে শর্ত কি? তারা প্রথম ভেক্টরটা কোন ইউ কোন শর্ত মানবে? 2a1 - 3b1 + 5c1 - dn = 0। মানে এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা মানবে। ঠিক তেমনি ভিও কোন শর্ত মানবে? এই শর্তটা মানবে। এখন আমরা কি করব? ইউ প্লাস ভি বের করব। ইউ, এবং আমরা দেখাবো কি ইউ ভি যদি এস এর ভিতরে থাকে তাহলে ইউ প্লাস ভি এস এর ভিতরে আছে, তাই না? তাহলে তুমি দেখো ইউ প্লাস ভি যোগ করলাম, কত আসলো? a1 + a2 b1 + b2 c1 + c2 d1 + d2। এখান থেকে আমরা ইউ প্লাস বি পেয়ে গেলাম। তারপরে দেখো এখন ওই যে শর্ত 2 ইন্টু প্রথম কম্পোনেন্ট -3 ইন্টু দ্বিতীয় কম্পোনেন্ট +5 ইন্টু তৃতীয় কম্পোনেন্ট -1 ইন্টু চতুর্থ কম্পোনেন্ট করে দিলাম। করার পরে তুমি এখানে সাজাও। প্রথমে এই যে প্রথম রাশিগুলো একসাথে করো, 2a1 - 3b1 + 5c1 - 5d1 -d1 এখানে করো। তারপর হচ্ছে দ্বিতীয় কম্পোনেন্টগুলো একসাথে করো। করার পরে দেখো প্রথম অংশের মান কত? 0, দ্বিতীয় অংশের মান 0। তাহলে আমরা কি পেলাম? যে 0 রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে শর্ত মানলো। তাহলে আমরা কি বলবো? ইউ প্লাস বি এস এর ভিতরে আছে। ঠিক একইভাবে আমরা আলফা ইউ একটা স্কেলার নিলাম, এখন আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন দেখাবো। এখান থেকে আলফা ইউ বের করলাম, আলফা দিয়ে গুণ করে দিলাম, গুণ করার পরে আমরা এটা পেলাম। পাওয়ার পরে ঠিক একইভাবে তুমি দেখো যে ওই যে 2a - 3b + 5c - d, এটা মান বের করবো। যদি তুমি আলফাটা কমন নাও, কত হয়ে যাচ্ছে দেখো? ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আসলো এটার মান কত? 0। 0 বসাই দিলে আমার কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আলফা ইউ শর্ত মানে, তাহলে আলফা ইউ যে ভেক্টরটা সেও শর্ত মানছে। তাহলে আলফা ইউ কোথায় আছে? এস এর ভিতরে আছে। তা প্রথমে দেখাইলাম কি 0 এস এর ভিতরে আছে। তারপর দেখাইলাম কি যে ইউভি যদি এস এর ভিতরে থাকে ইউ প্লাস ভিউ এস এর ভিতরে আছে। তারপর দেখাইলাম যে আলফা ইউ এস এর ভিতরে আছে। তাহলে তিনটা শর্ত মানলো, অতএব প্রদত্ত সেটটি কি হবে? একটি উপজগৎ হবে।
এবার আমরা ছোট্ট একটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে এটি কিন্তু পরীক্ষায়, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে, যে এবিসি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেজার ইকুয়াল 1। দেখো কোনো একটা শর্তে যদি তুমি এরকম লেস দ্যান গ্রেটার দ্যান দেখো, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা কি হবে না, এটা ভেক্টর উপজগৎ হবে না, এটা তোমাকে কনফার্ম থাকতে হবে লেস দ্যান গ্রেটার দ্যান থাকলে। শর্ত কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেজার ইকুয়াল 1। তাহলে আমরা এখানে আমরা একটা ভেক্টর নিলাম ডব্লিউ, তাহলে ভি সমান সমান নিলাম কত 1 0 0, অথবা তুমি নাও 0 1 0 অথবা 0 0 1। কারণ এটা নিচ্ছি কেন, কারণ এটা ডব্লিউ ভিতরে আছে, এই কারণে দেখো তুমি যদি এটাকে স্কোয়ার করো এই কম্পোনেন্ট গুলো 1 স্কোয়ার 0 স্কোয়ার 0 স্কোয়ার অথবা 1, তো 1 ইজ লেজার ইকুয়াল 1, এই যে আমাদের শর্ত দেওয়া আছে এটা সে মানে। কিন্তু আমরা যদি একটা স্কেলার নেই কে ইকুয়াল টু 2 বা কে ইকুয়াল টু -2 3 -3, যেটা না কোনো সমস্যা নেই, তাহলে কে ভি কত আসে, কে এর মান বসাই দিলাম, তুমি গুণ করো, গুণ করার পর কি হচ্ছে দেখো 2 0 0। এখন তুমি দেখো তুমি যদি কম্পোনেন্ট গুলোকে বর্গ করে যোগ করো সেক্ষেত্রে কি আসতেছে 4 আসতেছে, তাই না? তাহলে এইখানে 4 কি অনেক সমানও না অনেক চেয়ে ছোট না, অতএব শর্ত মানে না, সে কারণে আমরা কি বলবো, কে ভিটা ডব্লিউর ভিতরে নাই। ডব্লিউ ভিতরে থাকতে হলে এই শর্ত অনুযায়ী এখানে কত হতে হবে, অন হতে হবে, অথবা অনের চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা বলবো যে এটা একটা উপজগৎ হবে না।